দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৮০ বছর পূর্তিতে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে মনোমুগ্ধকর আয়োজন, জমকালো সামরিক কুচকাওয়াজ, বিশ্ব নেতাদের অংশগ্রহণ। গাজার পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত থামবে না যুদ্ধ, হুঁশিয়ার ইসরায়েলি সেনাপ্রধানের। হামাসকে পরাজিত করাই মূল লক্ষ্য, বলছেন নেতানিয়াহু। একদিনে নিহত শতাধিক। শান্তির পথে আসতে রাজি নন পুতিন, অভিযোগ জেলেনস্কির। সংঘাত শেষ হওয়ার পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের ইঙ্গিত রুশ প্রেসিডেন্টের। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১১, আহত ৩০। উত্তর পশ্চিমাঞ্চলে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে আত্মঘাতী বিস্ফোরণ, দায় স্বীকার করেনি কেউ। এবং ৫.৫ মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠল আফগানিস্তান, মৃত্যু বেড়ে ১৪০০, আহত ৩,০০০-এর বেশি। পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় উদ্ধার অভিযানে হিমশিম অবস্থা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের ৮০ বছর পূর্তিতে মনোমুগ্ধকর সামরিক কুচকাওয়াজের আয়োজন করল চীন, যেখানে নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল, যুদ্ধবিমান, ট্যাঙ্ক সহ সর্বাধুনিক অস্ত্রের প্রদর্শন করা হয়। এতে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। বিশ্লেষকরা বলছেন, শুল্ক যুদ্ধ সহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে চীনের এই প্যারেড বিশ্বকে নতুন বার্তা দেবে। এদিকে কিম জং উন ও ভ্লাদিমির পুতিন একসঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ার ৭০ মিনিটের মহড়া ও শৈল্পিক কুচকাওয়াজে প্রদর্শিত হয় সর্বাধুনিক সামরিক প্রযুক্তি। আকাশে ড্রোন, হাইপারসোনিক মিসাইল আর সড়কে ভারী ট্যাঙ্কের সমারোহে শি জিনপিং তুলে ধরেন বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক শক্তি। প্রথমবারের মতো প্রদর্শিত হয় DF-61 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, JL-3 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল YJ-20। এছাড়া 99B মেইন ব্যাটল ট্যাঙ্ক, PHL-16 মাল্টিপল রকেট লঞ্চার এবং নতুন প্রজন্মের লয়াল উইংম্যান ড্রোনও নজর কাড়ে। বিশ্লেষকদের মতে এই মিসাইল ও হাইপারসনিক অস্ত্রগুলো মূলত মার্কিন নৌবাহিনী ও তাইওয়ান প্রণালীতে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি ঠেকাতে ব্যবহারযোগ্য। বিশেষত ক্যারিয়ার কিলার নামে পরিচিত YJ-20 মিসাইল মার্কিন বিমান বাহিনীর রণতরীগুলোকে লক্ষ্য করে তৈরি। মহড়া মঞ্চে শি জিনপিং বলে, চীনের পিপলস লিবারেশন আর্মি সবসময় সরকার ও জনগণের নির্ভরযোগ্য বাহিনী। তিনি সেনাদেরকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অবদান মনে রেখেছেন কিনা। এ সময় ট্রাম্প বিদ্রুপাত্মক ভঙ্গিতে লিখেছেন, শি ও চীনের জনগণের জন্য শুভেচ্ছা রইল। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ এনেছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পশ্চিমা আধিপত্য বিরোধী নতুন বিশ্ব শাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনা প্রেসিডেন্টের প্রস্তাবকে সমর্থন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠকে চীন রাশিয়ার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে জানান ভ্লাদিমির পুতিন। অন্যদিকে পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করবে মস্কো ও বেইজিং বলে জানান শি জিনপিং। স্থানীয় সময় মঙ্গলবার তিয়ানজিনে আনুষ্ঠানিক বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় শিকে প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করেন পুতিন। দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সোভিয়েত চীন সম্পর্কের প্রসঙ্গ টেনে পুতিন বলেন, আস্থা, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ রক্ষার মতো বিষয়গুলো দুই দেশের সম্পর্কের কৌশলগত ভিত্তি। বেইজিং মস্কো বরাবরের মতোই একসঙ্গে সামনে এগিয়ে যাবে বলে জানান পুতিন। আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রাশিয়া চীন সম্পর্কের কৌশলগত বিষয়টিতে প্রতিফলিত করে। আমাদের সম্পর্ক অনন্য উচ্চ পর্যায়ে রয়েছে। আমরা একসঙ্গে ছিলাম, এখনো একসঙ্গে রয়েছে।
এদিকে শি জিনপিংও পুতিনকে পুরানো বন্ধু বলে আখ্যা দেন, বলেন পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে দুই দেশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পশ্চিমা বিরোধী নতুন বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজের কথা জানান চীনা প্রেসিডেন্ট। প্রাণবন্ত আলোচনা শেষে দুই নেতাকে একসঙ্গে চায়ের টেবিলেও দেখা যায়। এদিন মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেন শি ও পুতিন। 3 দেশের মধ্যে একটি চুক্তিও হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। পুতিন মোদির সাক্ষাতের পর ভারতের বিরুদ্ধে একতরফা বাণিজ্যের অভিযোগ এনেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক 0% নামিয়ে আনার অনুরোধ করেছে নয়াদিল্লি। এদিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠককে লজ্জাজনক আখ্যা দিয়েছে ট্রাম্পের উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অস্থিরতার মধ্যেই চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই নেতা প্রায় 40 মিনিট একান্তে আলোচনা করেন বলে জানা গেছে। এই সাক্ষাতের একদিন পরেই নয়াদিল্লির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ভারতের একপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের জন্য তীব্র সমালোচনা করেন ট্রাম্প। বলেন ভারত তাদের কাছে বিশাল পরিমাণ পণ্য বিক্রি করে, অথচ মার্কিন পণ্যের জন্য তাদের বাজার প্রায় নেই বললেই চলে। ট্রাম্প আরও দাবি করেন ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক 0% নামিয়ে আনার অনুরোধ করেছে নয়াদিল্লি। তবে এখন অনেক দেরি হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। এই সময় রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কেরও সমালোচনা করেন ট্রাম্প। শুধু প্রেসিডেন্ট নন, ট্রাম্পের শীর্ষ বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারত বিরোধী অবস্থান প্রকাশ করেছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি ভারতীয় তেল কোম্পানিগুলোকে রাশিয়ার লন্ড্রি বলে আখ্যায়িত করেন। অভিযোগ করেন ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল কিনে শোধনা করে প্রক্রিয়াজাত করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় বেশি দামে বিক্রি করছে। এদিকে নয়াদিল্লি এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। তবে সম্প্রতি ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল হুঁশিয়ারি দিয়ে বলেন দেশের স্বার্থে ভারত অন্য কোনো দেশের সামনে মাথা নত করবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজার পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির। এর মধ্যে সামরিক অভিযান আরও জোরদারে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অভিযানে হামাসকে পরাজিত করাই মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। এদিকে অবরুদ্ধ উপত্যকায় দখলদার বাহিনীর আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন আরও 105 জন ফিলিস্তিনি। এদের ভেতর ক্ষুধার যন্ত্রণায় মারা গেছেন 3 শিশুসহ 13 জন। স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান শতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে ক্ষুধায় মারা যান শিশুসহ বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একদিন গাজা সিটিতে হামাসের শীর্ষ সদস্য হাজেম আওয়ানি নাইমকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। চলমান হামলার মধ্যেই গাজায় সামরিক অভিযান আরো জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সেনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন গাজায় যা শুরু হয়েছে তার সমাপ্তিও সেখানেই হবে। এই অভিযানের মূল লক্ষ্য হামাসকে পরাজিত করাই বলে উল্লেখ করেন তিনি। আইডিএফ এর সক্রিয় এবং সংরক্ষিত সেনাদের উদ্দেশ্যে বলছি, আমরা খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তগুলো কেউ বিশ্বাস করেনি যে আমরা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারবো, কিন্তু আমরা তা করেছি। এখন আমরা নিষ্পত্তিমূলক পদক্ষেপ পর্যায়ে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস সবাই আমাকে সহায়তা করবেন। নেতানিয়াহুর এমন ঘোষণার পর এক ভিডিও প্রকাশ করে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে দেখা যায় গাজা সিটিতে আসন্ন সামরিক অভিযানের আগে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে আইডিএফ। এদিকে গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির। এক ভিডিও বার্তায় তিনি বলেন স্থলযুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সব জায়গায় আইডিএফ ঢুকছে যেখানে আগে কখনো প্রবেশ করা হয়নি। তিনি জানান হামলার মাত্রা বাড়াতে এবং নতুন অভিযানের জন্যই প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ বাহিনীকে। মঙ্গলবার থেকেই অন্তত 40,000 রিজার্ভ সেনা কাজে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।
ফিলিস্তিনিকে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে পশ্চিম ইউরোপের দেশটি। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানান, গাজার মানবিক বিপর্যয়ের জেরে ইসরায়েলি সরকার ও হামাস উভয়ের ওপর চাপ বাড়ানো জরুরি। তিনি বলেন, এটি ইসরায়েলি জনগণকে শাস্তি দেয়া নয়, বরং আন্তর্জাতিক ও মানবিক আইন মানতে সরকারকে বাধ্য করার উদ্যোগ। ঘোষিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ, ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি পর্যালোচনা এবং সহিংস বসতি স্থাপনকারী সহ কয়েকজন হামাস নেতাকে কালো তালিকাভুক্ত করা। পাশাপাশি ইইউর সঙ্গে ইসরায়েলের বাণিজ্য চুক্তি স্থগিত করাও আহ্বান জানিয়েছেন ব্রাসেলস। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে কঠোর জবাব দেবে তেহরান। মঙ্গলবার পার্লামেন্টের এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফো। এর মধ্যে যুক্তরাষ্ট্র অযৌক্তিক শর্ত চাপিয়ে দিয়ে সম্ভাব্য আলোচনার পথ বন্ধ করছে বলে অভিযোগ করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। পাশাপাশি ইউরোপীয়দের স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর পদক্ষেপ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে জার্মানি, ফ্রান্স আর ব্রিটেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি চাপেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি তেহরানের। তবে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ অবস্থান নিয়ে ইউরোপীয় পদক্ষেপকে অবৈধ বলছে ইরান। এ বিষয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের যে কোনো প্রযুক্তিগত মেয়াদ বাড়ানো বা নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয় কেবল জাতিসংঘ পরিষদেই আলোচনার অধীন। ইউরোপীয়দের পদক্ষেপ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, অযৌক্তিক এবং আইনি ভিত্তিহীন বলেও আখ্যা দেন তিনি। তবে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হলে তেহরানও সমানভাবে কঠোর জবাব দেবে বলে সতর্ক করেছে ইরানের পার্লামেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফো জানান, ইউরোপীয় দেশগুলোর জেসিপিও এর অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়ে বেআইনিভাবে স্ন্যাপব্যাক চালু করেছে। তার দাবি, ইরানের জবাব এমন হতে হবে যাতে এ পদক্ষেপ শত্রুদের জন্য ব্যয় সাপেক্ষ হয়ে ওঠে। উত্তপ্ত এই ইস্যুতে যুক্তরাষ্ট্র অযৌক্তিক শর্ত চাপিয়ে দিয়ে সম্ভাব্য আলোচনার পথ বন্ধ করছে বলে অভিযোগ করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজিনি এক্সের এক পোস্টে বলেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত থাকলেও মার্কিন প্রশাসনের আচরণ অর্থবহ আলোচনার সুযোগ নষ্ট করেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। শান্তির পথে আসতে রাজি নন রুশ প্রেসিডেন্ট পুতিন। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সংঘাত শেষ হওয়ার পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে একমত হওয়া সম্ভব বলে ইঙ্গিত দিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন। এরই মধ্যে ইউক্রেনের ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে মস্কো। এদিকে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, নতুন করে সেনা সমাবেশ করার চেষ্টা করছে মস্কো। শান্তির পথে আসতে রাজি নন ভ্লাদিমির পুতিন, তাই সংঘাত অব্যাহত রেখেছেন তিনি। জেলেনস্কি আরো বলেন, রাশিয়া এখনো ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে, আর এই হামলার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সংঘাত শেষ হওয়ার পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব। মঙ্গলবার বেইজিংয়ে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, যদি পরিস্থিতি অনুকূল হয় তবে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র একসঙ্গে পারমাণবিক কেন্দ্র পরিচালনা করতে পারবে। তিনি আরো বলেন, ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে মস্কো কখনো বিরোধ জানায়নি, তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সদস্যপদ হয়নি বলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এদিকে দীর্ঘদিন ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধবন্ধে আবারও তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত সপ্তাহে উভয় পক্ষের প্রায় 7000 সেনা নিহত হয়েছেন। পুতিন ও জেলেনস্কির বৈঠকের অগ্রগতি না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, মার্কিন আদালতে একের পর এক বাধার মুখে ট্রাম্প। লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েনের পদক্ষেপ আটকে দিলেন বিচারক। হোয়াইট হাউসের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের রেশ না কাটতেই মঙ্গলবার আবারও 5.5 মাত্রা কম্পনে কেঁপে ওঠে কুনার প্রদেশ। ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1400, আহত 3000-এর বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দুর্যোগ কবলিত এলাকায় সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অর্থ সহায়তা কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে তালেবান সরকার। স্থানীয় সময় মঙ্গলবার 5.5 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের কুনার ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চল। এর আগে রোববার মধ্যরাতে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মাটির সঙ্গে মিশে যায় প্রদেশটির শত শত গ্রাম। প্রাণ হারান 1400 জনের বেশি মানুষ, আহত হন কয়েক হাজার। নতুন কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। এতে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে ধ্বংসস্তূপ থেকে মাথা তুলতে না তুলতেই ধসে পড়ে আরো ঘরবাড়ি। ভয় আর আতঙ্কে থেমে যায় উদ্ধার কাজ। স্থানীয়রা জানান পাহাড় থেকে নেমে আসে পাথরের ধস, বন্ধ হয়ে যায় দুর্গম সড়কগুলো। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। ইউনিসেফ জানিয়েছে হাজার হাজার শিশু এখন মারাত্মক ঝুঁকিতে। স্থানীয়দের জন্য তারা ওষুধ, উষ্ণ পোশাক, তাঁবু ও জরুরি স্বাস্থ্য সামগ্রী পাঠিয়েছে বলেও জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দুর্যোগ কবলিত এলাকায় এখন চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেভ দ্য চিলড্রেন সতর্ক করে বলেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে মৃত্যুর মিছিল। বিশুদ্ধ পানির অভাব, খাদ্য সংকট ও আশ্রয়হীনতায় তৈরি হতে পারে নতুন মানবিক বিপর্যয়। এদিকে আন্তর্জাতিক সহযোগিতায়ও রয়েছে বড় ঘাটতি। ব্রিটেন দিয়েছে 10 লাখ পাউন্ড সহায়তা, ভারত পাঠিয়েছে 1000 তাঁবু ও খাদ্য সামগ্রী। তবে যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশের অর্থ সহায়তা কমে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে তালেবান প্রশাসন। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অপরাধ দমনের নামে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের ইস্যুতে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ আটকে দিয়েছেন এক ফেডারেল বিচারক। স্থানীয় সময় মঙ্গলবার সান ফ্রান্সিসকো ভিত্তিক মার্কিন জেলা আদালতের বিচারক চার্লস ব্রেয়ার ন্যাশনাল গার্ড মোতায়েনকে অবৈধ বলে রায় দেন। 12 সেপ্টেম্বরের পর এ রায় কার্যকর হবে। এ সময়ের মধ্যে রায়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আপিল করতে পারবেন। চলতি বছরের গত জুন মাসে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরটিতে 4000 ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। এ পদক্ষেপে বিরোধিতা করেন খোদ শহরের মেয়র। ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। সে সময় ট্রাম্পের সেনা মোতায়েনের বিরুদ্ধে মামলা করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ফ্রান্সের একটি হোটেলে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই হোটেলের ম্যানেজার সহ অন্তত 5 জন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। ওই ব্যক্তি তিউনিসিয়ার নাগরিক বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 2:45 ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরে এ হামলার ঘটনা ঘটে। শহরটির প্রসিকিউটর জানান তিউনিসিয়ান ওই ব্যক্তি 2টি ছুরি ও একটি ক্রোবার দিয়ে হামলা চালান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলাকারী ফ্রান্সের বৈধ অভিবাসী ছিলেন। তবে ভাড়া পরিশোধ না করায় হোটেল থেকে জোর করে বের করে দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি হামলা চালায় বলে জানান প্রসিকিউটর। সময় সংবাদে আরও থাকছে। ইতালিতে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠালেও 8 মাস ধরে টাকা পাননি 2000 প্রবাসী পরিবার। বিপাকে 92টি মানি এক্সচেঞ্জ দূতাবাসে অভিযোগ করে মেলেনি। আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ ভূমিধসে মারা গেছেন অন্তত 1000 মানুষ। দেশটির পশ্চিমাঞ্চলের মাররা পাহাড়ের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় বিদ্রোহী গোষ্ঠী দ্য লিবারেশন আর্মি। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে তারাসিন নামের গ্রামের অধিকাংশ জায়গায় মাটিচাপা পড়ে। কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। দুর্যোগ মোকাবেলায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলিউয়ায় আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় মঙ্গলবার হাওয়াই দ্বীপে শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। কিলাউয়া বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি। গত বছরের ডিসেম্বরে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 32তম অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল।
ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে ৮ জন আরোহী দিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। দক্ষিণ কালিমান্তান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটি সোমবার সকালে দক্ষিণ কালিমান্তার কোতাবারু থেকে ছেড়ে যায়। গন্তব্য ছিল কালিমান্তানের পালাঙ্কায়ারা শহর। নিখোঁজ হেলিকপ্টারটিতে ছিলেন 2 জন ক্রু, 6 জন যাত্রী। এদের মধ্যে একজন আমেরিকান, একজন ব্রাজিলিয়ান ও একজন ভারতীয় নাগরিক রয়েছে। মান্ডিন দামার জলপ্রপাতের কাছে সর্বশেষ অবস্থান শনাক্তের পর 140 জন উদ্ধারকর্মী, পুলিশ, সেনা, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের নিয়ে যৌথ অভিযানে শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে দুর্গম বন ও পাহাড়ি এলাকায় 27 বর্গ কিলোমিটার জুড়ে তল্লাশি চলছে। 7 দিন পর্যন্ত অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে উদ্ধারকারী দল। বুলগেরিয়ার আকাশসীমায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের বিমান জিপিএস জ্যামিং ত্রুটির শিকার হয়েছে। সোমবার পোল্যান্ডের ওয়ারশো থেকে বুলগেরিয়ার প্লভভিদের পথে ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এ সময় হঠাৎ করে তার বিমানের স্যাটেলাইট নেভিগেশন সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। বুলগেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে পাইলট ব্যাকআপ নেভিগেশন ব্যবহার করে বিমানটি নিরাপদে অবতরণ করান। ঘটনাটিকে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় কমিশন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। ইতালি থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালেও 8 মাস ধরে টাকা পাননি 2000 প্রবাসীর পরিবার। 12 কোটি টাকার বেশি অর্থ আটকে বিপাকে পড়েছেন বাংলাদেশি মালিকানাধীন 92টি মানি এক্সচেঞ্জ। দূতাবাসে অভিযোগ করেও মেলেনি সমাধান। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্সে ইতালি ষষ্ঠ গুরুত্বপূর্ণ দেশ। গত 12 বছর ধরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ বৈধভাবে টাকা পাঠাচ্ছিল, যা বাংলাদেশের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির মালিকানাধীন। কিন্তু গেল 16 জানুয়ারি থেকে প্রায় 2000 প্রবাসীর পাঠানো 12 কোটি টাকার বেশি আটকে দেয় ব্যাংকটি। সাধারণত 2 দিনে পৌঁছানো অর্থ 8 মাসেও পরিবারগুলোর হাতে আসেনি। এতে হতাশ হয়েছেন প্রবাসী ও বাংলাদেশি মালিকানাধীন মানি এক্সচেঞ্জগুলো। আমরা বাংলাদেশ সরকার অথবা যারা এই রিলেটেড বাংলাদেশ ব্যাংক কর্তৃক যারা কর্মরত আছেন সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যদি দ্রুত সম্ভব আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা এজেন্ট টপ এজেন্ট গুলা আমাদের সমস্যা যেন দ্রুত সমাধান হয়। আমরা চাই এইরকম প্রবাসীদের এই সত্যিকার অর্থে কষ্টের টাকাটা যেন ফেরত পায়। এই ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য আমরা কয়েকজন এখানে আসছি, এজেন্ট যারা আছি। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে প্রতিনিধি আছে তারা যদি এটাকে যদি তাদের আমলে না নেয় বা এই সমস্ত প্রতারণা করে যদি পার হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের রেমিটেন্স প্রবাহটা সবসময় কমে যাবে। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কমিউনিকেশন আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি, ব্যাংকিং ডিভিশনকে অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক আমাদের জানিয়েছে যে দে আর ওয়ার্কিং অন ইট, বাট এর বাইরে আর কোনো কিছু আমাদের সাথে শেয়ার করে নাই। ভুক্তভোগীরা মিলান কনসুলেট জেনারেল ও রোম দূতাবাসে স্মারকলিপি দিলেও মেলেনি কোনো সমাধান। প্রবাসীরা বাংলাদেশ ব্যাংক ও সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন, তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সময় সংবাদ, ইতালি। মালদ্বীপে উদ্বেগজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। মর্মান্তিক এসব দুর্ঘটনাকে শূন্যের কোটায় নামিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসন। দেশজুড়ে চলছে ফাহি রাস্তা নামের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। দুর্ঘটনা এড়াতে প্রবাসীদের সড়ক ও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। চালকদের বেপরোয়া মনোভাব, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন না মানা সহ বিভিন্ন কারণে মালদ্বীপে উদ্বেগ সড়ক দুর্ঘটনা। মর্মান্তিক এসব দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার। কঠোর ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি দেশ জুড়ে চালাচ্ছেন ফাহি রাস্তা নামের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। এর অংশ হিসেবে রাজধানী মালের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অভিনয়ের মাধ্যমে দুর্ঘটনার বিভিন্ন প্রতিচ্ছবি প্রদর্শনী সহ চালু করেছে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ট্রাফিক নিয়ম শেখানোর নানা কর্মসূচি।
স্থানীয় প্রশাসনের তথ্য বলছে গত বছর মোট 2886টি সড়ক দুর্ঘটনা হলেও চলতি বছরের প্রথম 3 মাসেই 1068টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় স্থানীয়দের পাশাপাশি দেশটিতে কর্মরত অসংখ্য প্রবাসী বাংলাদেশিরাও হতাহত হয়েছেন। অনেকে পঙ্গু হয়ে চিকিৎসাধীন, আবার কেউ কেউ দেশে ফেরত এসেছেন। মালদ্বীপে রাস্তাঘাটে দুর্ঘটনার পরিমাণ অত্যাধিক বেড়ে গেছে। এই দুর্ঘটনা কবলিত হয়ে অনেকে মারাও গেছে, ইভেন অনেকে পঙ্গুরত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। আমরা যদি ওই দেশের রুলস এবং সিগন্যালগুলা মেনে সতর্কভাবে চলাচল করি তাহলে কিন্তু আমাদের এই অ্যাক্সিডেন্টগুলা এড়িয়ে চলা সম্ভব। দুর্ঘটনা এড়াতে মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সড়ক ও ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাই কমিশন। যারা মোটরসাইকেল চালান তাদেরকে অনুরোধ করব তারা যেন যথাযথভাবে ভালো হেলমেট ব্যবহার করেন এবং একই সাথে যারা যখন সড়কে মোটরসাইকেল চালাবেন যেন সীমিত গতিতে চালান। এক্ষেত্রে যারা পথচারী রয়েছেন তাদেরকেও সচেতনতা অবলম্বন করতে হবে যাতে করে তারা যে কোনো সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলতে পারেন। সড়ক ও ট্রাফিক নিয়ম মেনে চলার মাধ্যমে মালদ্বীপে কর্মরত মোটরযান ব্যবহারকারী প্রবাসী বাংলাদেশিরা কিছুটা হলেও সুরক্ষিত থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। নেদারল্যান্ডসে শুরু হয়েছে অনন্য এক আয়োজন, বিশ্বের বৃহত্তম লালচে চুলওয়ালাদের সমাবেশ। ভিন্নধর্মী এই অনুষ্ঠানটি চলবে 3 দিন ব্যাপী, যা শুধু রং নয়, এক ধরনের পরিচয় ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। একই জায়গায় সমবেত হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে রয়েছে একটি বিশেষ মিল, তা হলো সবার চুলই লালচে রঙের। এমন দৃশ্যই দেখা গেল নেদারল্যান্ডসের টিলবার্গ শহরে। ডাচ শিল্পী বার্ট রাউয়েনহোস্টের ছোট উদ্যোগ থেকেই জন্ম এই উৎসবের। 20 বছর আগে স্থানীয় এক পত্রিকায় মাত্র 15 জন লাল চুলওয়ালা মডেল খুঁজছিলেন তিনি, কিন্তু প্রতিক্রিয়া আসে 10 গুণ বেশি, যা আজ বহু দেশ থেকে আসা হাজারো মানুষের উৎসবে পরিণত হয়েছে। দর্শনার্থীরা এখানকার ওয়ার্কশপে যোগ দিয়ে নিজেদের লাল চুলের সাজসজ্জা করতে পারবে, ত্বকের ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে ধারণা দিতে পারবে। এখানে বিশেষ খাবারের ব্যবস্থাও রয়েছে। উৎসবে আগতরা এটিকে শুধু ভিন্ন রঙের চুলের সমাবেশ নয়, বরং পারিবারিক মিলনের মতো মনে করেন। আয়োজকরা বলেন, এখানে সবাই একে অপরকে নিজের মতো মনে করেন, এক ধরনের ঐক্য ও গর্ব গড়ে ওঠে। জার্মানি থেকে আসা জাদুকর ড্যানিয়েল হাঙ্ক বলেন, ছোটবেলায় তার লাল চুল ছিল উপহাসের কারণ, কিন্তু এখন সেটি তার পরিচয়ের শক্তি। আজ তার লাল দাড়ি বা লম্বা লাল চুলকে আলাদা মনে করা হয় না, বরং সহজেই তাকে চিনে নেওয়া যায়। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। ফিনল্যান্ডের শিল্পকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত তুলে ধরে আথেনেউম শিল্পকলা জাদুঘর। হেলসিঙ্কির কেন্দ্রস্থলে এই শিল্প ও সংস্কৃতির অন্যতম ভাণ্ডার। দেশটির ইতিহাস, শিল্পকলা ও সৃজনশীলতার প্রতীক বলে আখ্যায়িত করা হয় এই জাদুঘরটিকে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। হাজারো শিল্পের এক জাদুঘর, নাম আথেনেউম, যেখানে শত শত বছরের টাইম ট্রাভেল। দর্শনার্থীরা এখানে ফিনল্যান্ডের আত্মাকে খুঁজে পান তুলির আঁচড়ে। কেবল শিল্পপ্রেমীই নয়, যে কাউকেই মোহিত করে এই শিল্পকেন্দ্র। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির একেবারে মধ্যভাগে দাঁড়িয়ে আথেনিউম, গ্রিক জ্ঞানদেবী এথেনার নামানুসারে নামকরণ, যা জ্ঞান ও শিল্পের প্রতীক বলে তাদের বিশ্বাস। 1800 শতকে নির্মিত এই ভবনটি ফিনিশ জাতির সাংস্কৃতিক পরিচয় বহন করে। সেই থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত শিল্পকলা ও ভাস্কর্যের অসাধারণ সব সংগ্রহ সুসজ্জিত। ফিনল্যান্ডের কৃষি, অর্থনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সব ইতিহাস ফুটে আছে এখানে। স্থান পেয়েছে দেশের বিখ্যাত শিল্পী আক্সেলি গাল্লেন কাল্লেলা ও আলবার্ট এডেলফেন্ট সহ অসংখ্য গুণী শিল্পীর অমূল্য সৃষ্টি। পাশাপাশি ইউরোপের সেরা শিল্পীদের কাজও আছে প্রদর্শনীতে। ফিনল্যান্ডের ইতিহাস যেন ছবির ভেতর বেঁচে আছে, প্রতিটি চিত্রের মধ্যে গল্প লুকিয়ে আছে। ফিনল্যান্ডকে জানা ও শেখার দারুণ মাধ্যম এই জাদুঘর। শিল্পীর পেন্সিলের আঁচড়ে যে নিরুপম পোর্ট্রেট ফুটে ওঠে, সেসব প্রদর্শনীর জন্য আলাদা একটি আর্ট স্টুডিও আছে। দারুণ বিষয় হচ্ছে, চাইলেই সেখানে বসে নিজের কিংবা যে কারো পোর্ট্রেট আঁকতে পারবে। সেসব প্রদর্শন ও সংরক্ষণ করা হবে জাদুঘরে। ঐতিহাসিক চিত্রকলা দেখার পাশাপাশি আঁকাআঁকির চমৎকার সুযোগ রয়েছে এখানে। এটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। আমিও পোর্ট্রেট এঁকে বোর্ডে টানিয়েছি। এছাড়া যেসব চিত্রকর্ম অনেক পুরানো, হারিয়ে যেতে বসেছে,
কাছে বিস্তারিত তথ্য দিয়ে সেসব সংরক্ষণ করা আছে ডিজিটালাইজড ভাবে। এক ক্লিকেই হারিয়ে যাওয়া যাবে সেই সময়ে, সেই ইতিহাসে। ফিনল্যান্ডের সাংস্কৃতিক প্রেক্ষাপট একেবারে ভিন্ন। আমাদের নেপালি সংস্কৃতির সাথে মিল নেই, তাই নতুন কিছু জানার সুযোগ হলো এখানে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিল্পের সেতু বন্ধন করা এই জাদুঘর নির্মিত হয় 1887 সালে। দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় মুখরিত থাকে সব সময়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। দীর্ঘ বিরতির পর আবারও দর্শক শ্রোতাদের গান শোনাতে অস্ট্রেলিয়া সফরে গেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ। মাসব্যাপী এই সফরে অংশ নিচ্ছেন সিডনি থেকে পার্থ পর্যন্ত বিভিন্ন শহরে। অস্ট্রেলিয়া থেকে সহকর্মী SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়ার মঞ্চে আবারও শ্রোতাদের মন জয় করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ। এক মাস ব্যাপী সফরে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও অ্যাডিলেডে স্থানীয় সংগঠনের আমন্ত্রণে সদল বলে গান পরিবেশন করেছেন। 2022 সালে কানাডায় একমাত্র ছেলের সড়ক দুর্ঘটনার পর তিনি বেশ কিছুদিন সঙ্গীত জগৎ থেকে দূরে ছিলেন। ছেলের চিকিৎসা ও পরিচর্যার পর আবারও মঞ্চে ফিরেছেন এই গুণী শিল্পী। এবারে সফরে তার সঙ্গে মঞ্চ মাতাচ্ছেন শিরোনামহীন ব্যান্ডের ভোকাল তানজির তুহিন ও স্থানীয় শিল্পীরাও। অস্ট্রেলিয়ার বড় শহরগুলোতে কুমার বিশ্বজিতের কনসার্ট ঘিরে সপ্তাহান্তে জমে উঠেছে উৎসবের আমেজ। প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক পরিমণ্ডলে করোনা পরবর্তী আর্থিক মন্দা ও নানান চ্যালেঞ্জ সত্ত্বেও এসব আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে। তার পরিবেশনায় শ্রোতারা পেয়েছেন ফেলে আসা দিনের স্মৃতিময় উষ্ণতা। নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন যতদিন বেঁচে আছেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন বাংলা সঙ্গীতকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের 80 বছর পূর্তিতে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে মনোমুগ্ধকর সামরিক কুচকাওয়াজ। কিম পুতিনকে সঙ্গে নিয়ে বিশ্বকে শির নতুন বার্তা। গাজার পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত থামবে না যুদ্ধ, হুঁশিয়ার ইসরায়েলি সেনা প্রধানের। হামাসকে পরাজিত করাই মূল লক্ষ্য বলছেন নেতানিয়াহু। একদিনে নিহত শতাধিক। এবং 5.5 মাত্রার ভূমিকম্পে আবারও কেঁপে উঠল আফগানিস্তান। মৃত বেড়ে 1400, আহত 3000-এর বেশি। পর্যাপ্ত সহায়তা না পাওয়ার উদ্ধার অভিযানে হিমশিম অবস্থা। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়ের।